কে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা নানা বিষয়ের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি সংলাপ, সংস্কার, নির্বাচন কতদূর। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন অতিথি, সম্মানিত অতিথি অনলাইনে সংযুক্ত থাকছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে পরিচয় করে দিই। আমি আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের মাঝে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। স্যার আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। এবং ধন্যবাদ। আরো যুক্ত হয়েছেন বুলবুল আহমেদ, জনাব বুলবুল আহমেদ, শিক্ষক ও কলামিস্ট। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকুন, আপনাদের মতামত জানান মন্তব্য ঘরে, এবং আপনাদের এই মন্তব্য নিয়েও আমরা কথা বলতে চাই। শুরু করছি সংলাপ, সংস্কার, নির্বাচন কতদূর, এই শিরোনামে আজকের বলা কথা বলবো অনুষ্ঠানের আয়োজন। স্যার আপনার কাছে আসতে চাই, ভূমিকা খুব বেশি দিব না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ শুরু করে দিয়েছে। আজকে বিএনপি, জামাত সহ 3টি রাজনৈতিক দল এবং আরো 3টি রাজনৈতিক জোট সেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলছেন। আমরা এর মধ্যে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ তারা দাবি করেছেন, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ দাবি করেছেন, এবং তারা বলছেন যে প্রায়োরিটি দেওয়া উচিত এই সরকারের সামনে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে। সংস্কারের নানা প্রশ্ন আছে, সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে এই সরকারের প্রথম প্রায়োরিটি ছিল সংস্কার, কারণ রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর নির্বাচন ব্যবস্থার সংস্কার না করলে আসলে এক জেলাও সেই কদু, অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সেই ফ্যাসিবাদী সরকারই এসে বসে পড়ে। ফলে সংস্কারটা ছিল, এটি জনগণের দাবি, ছাত্রদের দাবি ছিল। কিন্তু আমরা দেখছি যে সংস্কারটা এখনো সেভাবে শুরু হয়নি। সংস্কার যখন হবে তার আগে এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা হচ্ছে, এবং সেখানে নির্বাচনের কথাটাই কিন্তু সব দলগুলো ঘুরে ফিরে আগে বলছেন এবং খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আজকের এই সংলাপে আপনি কিভাবে দেখছেন যে কি ধরনের আলোচনা হয়েছে? সেখানে কি আসলে সংস্কার পিছনে পড়ে যাচ্ছে, নির্বাচনটাই সামনে আসছে? কি মনে হয় আপনার স্যার? আপনার সম্প্রতি আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর মহোদয় তিনি বলেছেন যে ন্যূনতম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে যৌক্তিক একটা সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাটা জরুরি, এবং অনির্বাচিত সরকার আপনার ন্যূনতম সংস্কার করতে পারে, কিন্তু স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সংস্কার শুধুমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব, সেই বার্তাটি তিনি জানান দিয়েছেন। এখন নানান অজুহাতে, নানান যুক্তি দেখিয়ে যদি আপনার এই অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা হয়, তাহলে এটা নিশ্চিত যে রাজনীতি যারা করেন, যারা রাজনীতিতে সক্রিয় অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড আপনার, এবং যারা এই বিপ্লবের অন্যতম অংশীদার, তাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং তাদের অবাক হওয়ার কিছু থাকবে না। সেই জন্যে আপনার 90 দিন অর্থাৎ 3 মাস সময় হচ্ছে গুড এনাফ। আপনার যেই কটি কমিশন গঠন করা হয়েছে তাদের সুপারিশ মালা হাজির করার জন্য, আর তার পরপরই আপনার নির্বাচনের যে রোডম্যাপ তা আপনার কার্যকর করাটা জরুরি। আপনার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান, এই 3 উইংকেই আপনার যারা কমিশন অফিসার তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে 2 মাসের জন্য, এবং অধিক্ষেত্র সমগ্র বাংলাদেশ, ম্যান্ডেট লিমিটেড অস্ত্র উদ্ধার, বেআইনি অস্ত্র উদ্ধার। তো সেটা আপনার নির্বাচনী সহায়ক পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাতে কোনো সন্দেহ নেই।
এবং এর পাশাপাশি আপনার যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত তাদের বিচার কার্য শুরু করাটা অন্যতম বড় জরুরি কাজ, এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি আপনার যেই ফিল্ড বিল্ডিং এর কাজটা সেটাও সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আপডেটেড ভোটার তালিকা, তারপর আপনার ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে। ধন্যবাদ। জি স্যার, আমি একটু যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের ফলে আসেনি। সরকার এসেছে ছাত্রদের, জনতাদের অভ্যুত্থানের ফসল। এই সরকার, আমরা বলে এসেছি, আপনারাও আলোচনায় বলেছেন যে আসলে রাষ্ট্র ব্যবস্থার আমূল পাল্টে দেওয়া দরকার, সংস্কার করা দরকার সকল ক্ষেত্রে, এবং এই সংস্কারের জন্য এই সরকারের যত সময় লাগুক সেই সরকারকে দিতে হবে। সেটি 2 বছর 3 বছর এরকম পর্যন্ত কথা বলা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আলোচনাটা শিফট হয়ে এখন কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক আলোচনা হচ্ছে কেন? আপনিও নিজেও বললেন যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবার তাগিদ আছে সরকারের উপরে। তো তাহলে আসলে এই বিপ্লবের বা আন্দোলনের যে ফলাফল, সেই ফলাফল আসলে কি পেলাম আমরা? এই প্রশ্নটির জবাব চাই স্যার। দেখুন, সবচেয়ে বড় ফলাফল হচ্ছে আপনার এই প্রায় 15+ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শাসক দলের ক্ষমতাচ্যুতি এবং একটি পরিবারের যে শাসন চলছিল তার অবসান। এখন আপনার চেতনা কোট অ্যান্ড কোট ব্যবসা আপনার মাঠে মারা গেছে, এবং সেই জায়গাটা যে শূন্য স্থানটা সেটা পরিপূরণ করছে ছাত্র জনতার যে বিপ্লব, তার যে দোতনা, সেইটি। এখানে আপনার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার একটা বাসনা তৈরি হয়েছে, এবং রিসেট বাটনে চাপ দিয়ে নতুনতর ইতিহাস রচনা করবার একটা তাগিদ অনুভূত হচ্ছে। এমত অবস্থায় আপনার যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে আমরা অতীত রোমন্থন আর করতে চাই না, সামনে এগোতে চাই এবং নতুন বাংলাদেশ করতে চাই, এবং সেটার জন্যে অবশ্যই বিরাজনীতিকরণ কোনো সলিউশন নয়। পৃথিবীর কোনো দেশ রাজনীতি বিমুক্ত নয়। সেই জন্যেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেলাটা বুদ্ধিমানের বা বিজ্ঞ জনচেত কাজ হবে। তা না হলে একটা এমন কানাগলিতে আমরা ঢুকে পড়বো, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভবপর হবে না। আর তাহলে কি সংস্কার হচ্ছে না স্যার? তাহলে কি সংস্কার কি সংস্কার মানে হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার। আপনার এখানে কালো টাকার দৌরাত্ম্য সহ্য করা হবে না। পেশি শক্তির সংকোচন প্রসারণ নিবারণ করতে হবে, এবং সেই সঙ্গে আপনার ভুতুরে ভোটার যেন বিদায় নেয়, সীমানা যাতে জেরিম্যান্ডারিং এর আসর মুক্ত হয়, এবং আপনার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়। এই লিমিটেড এই ম্যান্ডেট নিয়ে কাজ করার দরকার, এবং এটা মিলিটারি স্টাইলে করতে হবে, অর্থাৎ জাম্প স্টার্ট বেসিসে। কোন রকমের দীর্ঘসূত্রিতা চলবে না, এবং আপনার এনজিও স্টাইল কিংবা চিরং স্টাইল, চিরনিয়ান সলিউশন, সেটা কাম্য নয়। আমরা জাতীয় আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রেখে সকল সংকীর্ণতা ঊর্ধ্বে উঠতে সক্ষম হব, এটাই আমাদের প্রত্যাশা। জি স্যার, শুনবো। আরো অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছ থেকে জানতে চাইবো। একটু আসতে চাই বুলবুল আহমেদ। আসলে যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, যে এখন একটি জায়গায় বিতর্কটা চলে এসছে যে সংস্কার নাকি নির্বাচন। আমরা বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে তাগাদা দেওয়ার কথা দেখছি। আজকে সংলাপও সেটি করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বাম ডান নানা দলগুলো কিন্তু সেই নির্বাচনের কথা বলছেন যে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দেওয়া দরকার। কিন্তু সেখানে সংস্কারটা একভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে কিনা, যদিও সংস্কারের কমিশন হয়েছে, কিন্তু আদৌ এই সংস্কারটা এই অল্প সময়ের মধ্যে সেটি সম্ভব কিনা? আপনি কি মনে করছেন যে
স্যার যেটি বলছেন যে এই সরকার বেশি সময় নিলে এক ধরনের সংকটের মধ্যে পড়ে যেতে পারে, স্যার একটু ভিন্নভাবে বলেছেন। আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন ধন্যবাদ, পরিস্থিতি? ধন্যবাদ জনাব আশরাফুল আলম খান। যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন এটি এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন। এখন বিরোধী দলগুলো, যেগুলো বিগত সময় সরকারের সময় বিরোধী দল ছিল, তাদের অনেক বঞ্চনা, তাদের অনেক কষ্টের কথা আছে। এটাকে সম্মান জানিয়ে আমি বলছি যে তাদের তো একটি বিষয়ে ঐকমত্য রয়েছে, সেটি হচ্ছে এদেশের সবগুলো প্রতিষ্ঠানকেই বিগত সরকার ভেঙে দিয়েছে। এ ব্যাপারে নিশ্চয়ই তাদের কোনো দ্বিমত নেই। তাহলে সেই প্রতিষ্ঠানগুলো ভাঙা অবস্থায় যদি নির্বাচন করা হয়, সেটি সত্যিকারের কোনো নির্বাচন হবে কিনা, কিংবা যথার্থভাবে সেখানে গণমতের প্রতিফলন ঘটবে কিনা, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এখন আমি যদি একটি ভাঙা অস্ত্র নিয়ে সেটাকে কাজে লাগাতে চাই, তাহলে সেই অস্ত্র তো মেরামত করতে হবে, সেই সময়টুকু লাগবে। এর মধ্যে যদি অংশীজনদের সাথে কথা না হয় তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। এই জন্য সরকারের উচিত প্রতিটি অংশীজনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা পূর্ণ আচরণ করা। আমরা দেখেছি সরকারের কেউ কেউ কোনো কোনো দলকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যা দিয়ে তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়, কারণ এই সরকার সেই অংশীজনদেরকে উপেক্ষা করে এককভাবে এমন কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে তারা পথ চলতে পারবে। তাই যারা এখন নির্বাচন চাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো প্রধান অংশীজন, স্টেক হোল্ডার, তো তাদের সাথে তো সংলাপ হচ্ছে। এর আগেও কথা বলেছি, আজকে থেকে সংলাপ শুরু হলো। আমার প্রশ্নটি হচ্ছে যে এখন যে নির্বাচনের কথাটা সামনে এসছে, স্যারও যেটি বললেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, মানে প্রত্যাশিত একটা ব্যাপার। রাজনৈতিক দলগুলো সেই চাপটি দিচ্ছে, কিন্তু তাহলে সংস্কারের প্রশ্নটি ভাটা পড়ে গেল কিনা? আসলে এই আন্দোলনের নায়ক ছিল বা সফল করেছে আমাদের ছাত্র জনতা, তারা কোনো রাজনৈতিক দলের ছিল না। সাধারণ মানুষের একজন অভিপ্রায় ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশের কথা বলেছি, নতুন স্বাধীনতার কথা আমরা বলেছি, বাংলাদেশের 2.0 ভার্সন, নতুন একটা ভার্সনের বাংলাদেশ। তাহলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে কি আমরা সেই পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই কোনো সংস্কার ছাড়াই? এবং সেই জন্য রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের চেয়ে নির্বাচনটাই বেশি প্রাধান্য দিচ্ছে। ধন্যবাদ। আমি যদি আমার কথাটা শেষ করতে না পারি তাহলে কিন্তু এক ধরনের ভুল বার্তা যাবে। আমি যে কথাটা শুরু করেছিলাম সেই মূল কথাটা কিন্তু আমি যাইনি। সেই মূল কথাটা হচ্ছে যে এখন যে আলোচনাটা শুরু হচ্ছে এটা একটি ইতিবাচক পদক্ষেপ, এটাকে আমি স্বাগত জানাই এবং এটার আগেই প্রয়োজন ছিল। এবং এখন সেই বিরোধী দলের কাছে সরকারের জানতে চাওয়া উচিত আপনারা কোন প্রক্রিয়ায় সংস্কার চান, সেই কর্মকৌশল আপনারা দেন এবং সেটা প্রকাশ্যে দেন যাতে দেশের জনগণ সেটা জানতে পারে। সেখানে যে পারস্পরিক আলোচনাগুলো হবে এখানে যাতে কোনো গোপনীয়তা না থাকে, কোনো হিডেন এজেন্ডা না থাকে। ঠিক কি কি প্রক্রিয়ায় আপনারা সরকারের এই কার্যক্রমটাকে সফল দেখতে চান, সেই আলোচনাটা আপনারাই বলুন যে আমরা কিভাবে সংস্কার করব এবং কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনে যাব। এই প্রশ্নে আলোচনার টেবিলে ছেড়ে দেওয়া হোক। এখান থেকে বিরোধী দল বা অংশীজনেরা যে প্রস্তাব দিবে সেটি নিয়ে ডিবেট হোক প্রয়োজন বোধে, সেখান থেকে সিদ্ধান্ত হোক। সরকারের উচিত নয় এককভাবে এই দায়টা তাদের কাঁধে নেওয়ার জন্য। তাদের যত আন্তরিকতায় থাকুক, এই সংস্কার করতে হলে তাদের যে মেকানিজম থাকা দরকার, তাদের যে জনবল থাকা দরকার, যে সাংগঠনিক ভিত্তি থাকা দরকার, সে তো নেই, সে তো ভেঙে পড়েছে। সুতরাং তাদের দীর্ঘসূত্রিতা হতেই পারে, কেন হচ্ছে সেটা তো প্রকাশ্যে তারা সবাইকে বলতে পারবে না। বাট রাজনৈতিক দলগুলোর সাথে বাজারে এটা নিয়ে প্রতিবাদ করছে, তাদের সাথে যদি নিয়মিত যোগাযোগ থাকে এবং পারস্পরিক আলোচনা থাকে তাহলে তাদের কিন্তু বোঝানো সম্ভব কেন সমস্যাটা হচ্ছে। এবং এর বিকল্প কোনো প্রস্তাব যদি তাদের থাকে সেটাও যে এইভাবে প্রক্রিয়া করা যেতে পারে। একটি উদাহরণ হিসেবে বলছি যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন করতে চায়। এখন পুলিশের যদি 7টি 8টি স্তর বিগত সরকারের অংশীজন বা তাদের সমর্থক গঠিত হয়, সেই পুলিশ বাহিনী কিভাবে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবেন, সেটা বিরোধী দল থেকে অংশীজনের কাছ থেকে সেই প্রস্তাবন কৌশল আসুক। তারপর যদি সরকার সেটা অনুসরণ না করে তাহলে সরকারকে করা যাবে। কিন্তু সরকারের সীমাবদ্ধতাগুলো বিবেচনায় না নিয়ে সরকারের প্রতি সন্দেহ পোষণ করে সেটাকে অন্যভাবে যদি চিহ্নিত করে জনমত গঠন করা হয় তাহলে উভয় পক্ষে ভুল বোঝাবুঝি হলে আমাদের যে গণ আকাঙ্ক্ষা
ছাত্রদের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু ব্যর্থ হতে বাধ্য। আরেকটি কথা, এটাকে আমরা যদি শুধু বলি যে ছাত্রদের আন্দোলন, হ্যাঁ তারা চূড়ান্ত পর্বে নায়ক, বাট তাদের যে ভিত্তিটা সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। একটি গাছ থেকে আমি ফল খাবো, কিন্তু সেই গাছটি কে রোপণ করেছিল, সেখানে কিভাবে সেই গাছটি তাজা হয়েছে, কিভাবে ফল দেওয়ার সক্ষমতা অর্জন করে, সবকিছু কিন্তু বিবেচনা নিতে হবে। সেটিকে অস্বীকার করে যদি আমি শুধু ফলকেই প্রাধান্য এবং একক বলে মনে করি, তাহলে ভুল বোঝাবুঝি বিস্তৃত হবেই। এই ধরনের কোনো পরিস্থিতি আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন বিরোধী দল বা অংশীজনটা তারাই বলুক কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং কিভাবে সংস্কার করা সম্ভব। একটি কিন্তু অপরটির পরিপূরক, একটা একটি বিকল্প নয়। এবং এই বিকল্প বলে হয়তো আমার মনে হয় কোনো দল সেটা বলছেও না বা ভাবছেও না, কিন্তু তারা যেভাবে কথা বলছে সেই কথাকে পয়েন্ট আউট করা হচ্ছে, সেটা নিয়ে হয়তো ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। এই জন্য দরকার উদার মনে খোলামেলা আলোচনা, এবং উভয় পক্ষ যদি মুক্ত মানে আলোচনা করতে বসে দেখা যাবে এখন যে কাজের জন্য আমরা যাদেরকে দায়ী করছি আসলে তারা কেউ হয়তো সেটার জন্য দায়ী হবে না, বাট তাদের যে সীমাবদ্ধতা, তাদের যে আপনার সম্পদের অপ্রতুলতা কিংবা কাঠামোর অপ্রতুলতা অথবা জনবলের যে দুর্বলতা, সেগুলো কিন্তু বের হয়ে আসবে। এবং তখনই একটি কর্মকৌশল বেরিয়ে আসবে উভয় পক্ষ থেকে যে কিভাবে এটা উত্তরণ ঘটিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। হ্যাঁ, নির্বাচন দিলে একটি যে দল ক্ষমতা আসবে তাদের যে ব্যাপক জনসমর্থন, জনগোষ্ঠী এবং কর্মী বাহিনী আছে, তারা যত দ্রুত এবং শক্তিশালীভাবে অনেকগুলো কাজ করতে পারবে। শুধু পক্ষপাতিত্বটা হচ্ছে এখানে নেগেটিভ বিষয়। তারা যদি একপাক্ষিক কাজ করে তাহলেই সমস্যা হবে, কিন্তু তাদের যে সক্ষমতা, তার চেয়ে নিশ্চয়ই এই সরকারের সক্ষমতা কম, এই বিষয়টা আমাদের বিবেচনা করতে হবে। ধন্যবাদ। যে ধন্যবাদ বুলবুল আহমেদ। কিন্তু আপনি কি মনে করেন যে এই সরকারের সংস্কার করবার যে দায়িত্বটুকু নিয়েছে, ভারটুকু, সেই দায়িত্বটুকু পালন করার জন্য সক্ষমতা আছে বা নেই? আপনি কি মনে করেন? না, এই সক্ষমতা যদি সবার সহযোগিতা না থাকে তাহলে তো প্রশ্নই উঠে না, কারণ এই সরকার কাদের প্রতি নির্ভরশীল? যদি বুলবুল আহমেদ, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো থেকে প্রধানভাবে এখন নির্বাচনের দাবিটাই সামনে আসছে এবং তারা চাচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করা। প্রশ্নটা হচ্ছিল যে আসলে নির্বাচন যদি করতে চায় তাহলে সংস্কারের এজেন্ডাটা ধামাচাপা পড়ে কিনা বা পিছনে পড়ে যায় কিনা। নির্বাচন তো আমাদের দেশে অনেক হয়েছে, কিন্তু নির্বাচনের মধ্যদিন জনগণের বিজয় হয়নি বা জনগণের প্রতিষ্ঠা হয়নি। আমরা সে রাষ্ট্র পাইনি, জনগণের পক্ষের একটি রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের গণমাধ্যম, সেটা আমরা পাইনি, যে কারণে সংস্কারের প্রশ্নটি কিন্তু জোরে উচ্চারিত হয়েছে। স্যার কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি, বলুন। আপনি আপনি সরকার, আপনি কিন্তু আমার যত মনে পড়ে যে আলোচনা শুরুর দিকে যখন যুক্ত হয়েছিলেন, আপনি তো প্রায় 2 মাসের মতো হয়ে যাচ্ছে সরকারের। তো এই 2 মাসের এই পর্যায়ে এসে এই সরকারকে কতটা আপনি সক্ষম মনে করছেন? তারা যে দায়িত্বগুলো নিয়েছিল, সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমূল পাল্টিয়ে দেওয়া হবে, নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়া হবে, জনগণকে ধৈর্য ধারণ করতে বলেছে, সহযোগিতা করতে বলেছে। বুলবুল আহমেদ যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো যদি সরকারের সহযোগিতা করে তাহলে সেই সরকার সংস্কার করতে পারে, কিন্তু আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে অথবা এই সরকারের নিজস্ব সেই সক্ষমতা আছে? দেখুন, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যা কিছু অ্যাচিভ করা হোক না কেন, সেটা পৃথিবীর ইতিহাস বলে সাস্টেইনেবল হয় না। সেই জন্য ম্যান্ডেটটা জরুরি, এবং জনগণের ম্যান্ডেট সম্পন্ন সরকার, প্রকৃত ম্যান্ডেট, আপনার গত 3 টার্মে যে টাইপের ম্যান্ডেট, সেই টাইপের ম্যান্ডেট নয়। ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অর্জিত ম্যান্ডেট উপর ভিত্তি করে যে সরকার গঠিত হবে, তারাই আপনার লেজিটিমেটলি আপনার রিফর্ম কার্যকর করতে পারবে। এবং সেই লক্ষ্যে ছাত্র জনতা যে বিপ্লব সংগঠন করেছে, বিপ্লবের কুশীলব যারা, তাদের ওই প্রেশারটা বজায় রাখতে হবে। অর্থাৎ রাজনৈতিক দল ক্ষমতা এসে যাতে বিপ্লবকে কম্প্রোমাইজ না করে, অর্থাৎ যা কিছু প্রত্যাশিত, যা কিছু আকাঙ্ক্ষিত, সে বিষয়টা মাথায় রেখে আপনার এই রিফর্ম মেজর গুলো বাস্তবে রূপ দেওয়াটা দরকার। পৃথিবীর কোন দেশ আপনার রাজনীতি বিযুক্ত প্রক্রিয়ায় কোন রিফর্ম সাস্টেইনেবল করতে সক্ষম হয়েছে এমন নজির নেই।
আর যদি করেও থাকে সেটা পরবর্তীতে আবার ইরোডেড হয়ে যায়। এই রিয়ালিটি আপনার ইফোরিয়া যখন চলে যায় তখন কিন্তু মানুষ অনুভব করা শুরু করে। আপনার খেয়াল আছে নিশ্চয়ই 111 সরকারের সময় প্রথম দিকে যে অবস্থাটা ছিল জনমনে, সেই মন মানসিকতা চিন্তা ভাবনা মাস চারেকের মাথায় আপনার বিদায় নিয়েছে, এবং এটি আমরা ভুলে যেতে পারি না। সেই ইতিহাস আমাদের মনে রাখাটা দরকার। এমন কোন আলামত স্যার দেখছেন কিনা যে আসলে 111-এর যে 4 মাসের মাথায় ওই সরকার জনপ্রিয় সরকারটা অজনপ্রিয় হয়ে গেল? এই সরকার তো আমরা বলছি যে এটি আন্দোলন অভ্যুত্থান জাত সরকার, এবং এটি এখানে বিশেষ করে ডক্টর ইউনূসের প্রতি আমাদের বিশ্ব বিভিন্ন নেতৃবৃন্দের তাদের এক ধরনের আশীর্বাদ আছে, এবং এখানে কিন্তু জনগণও অভিপ্রায় হিসেবে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে 111-এর সরকার এই সরকারের মধ্যে একটা তো মৌলিক পার্থক্যের জায়গা স্যার আছে। ইতিহাসের দুটি মুহূর্ত কখনো ব্যক্তি জীবনে যেমন এক হতে পারে না, রাষ্ট্রীয় জীবনে তো নয়। সুতরাং সে কারণেই আমরা গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের যে মন্তব্য, অর্থাৎ এক নদীতে দুইবার চান করা যায় না, কারণ নদী বহমান, সেই যুক্তিতে আমরা বিশ্বাসী। কিন্তু বোঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থেই আমরা দৃষ্টান্ত হাজির করি। আপনার 111-এর যারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়, তিনি কিন্তু এই সরকারের অতীব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সুতরাং আপনার 111-এর যে অভিজ্ঞতা তা তার আছে। তিনি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার পরিষ্কার মনে আছে, আজি সুপার মার্কেটের সামনে তার যে সামরিক যান এবং তার যে ড্রাইভার, তা কিন্তু আক্রমণের শিকার হয়েছিল এবং নিগৃহীত হয়েছিল সেই চালক। এবং কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষিতে এমন ঘটনাটি ঘটেছিল সেটা আপনার আই ওপেনার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ একেবারে প্রথম যখন তারা দায়িত্ব নিলেন তখন যেই পরিমাণ আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, এবং সেটা মাস চারেকের মাথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এই ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে অনেকে হাজির করেন। তো সেই জন্যে সময় থাকতে আমার মনে হয় বিপ্লব স্পন্দিত বুকে সকল কাজগুলো সেরে নেওয়া ভালো। ধন্যবাদ। ধন্যবাদ। বিপ্লবের স্পন্দন থেমে যাওয়ার আগে সকল কাজ থেমে করা ভালো, আপনি বলেছেন। বুলবুল আহমেদ, আপনার কাছে আসবো। তার আগে স্যার আবারও আপনার একটা প্রশ্ন করতে চাই, অনেক কিছু জানবার আছে। আজকে ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব শিক্ষক দিবসের একটি সমাবেশে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ মনে করছি বিষয়টা, তিনি বলছেন যে বিরাজনীতিকরণ অর্থাৎ -2 আর আমরা দেখতে চাই না। তিনি এই কথা কেন বললেন? মানে আসলে -2 অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দকে মাইনাস করবার এক ধরনের যে প্রচেষ্টা আমরা দেখেছিলাম, এরকম কোন সংখ্যা তিনি কি করছেন বা আপনি কি দেখছেন কিনা? বিরাজনীতিকরণ, আপনি কয়েকবার আপনার বক্তৃতায় বিরাজনীতিকরণ শব্দটা স্যার ব্যবহার করেছেন, সেই কারণে প্রশ্নটি করলাম। স্যার কি শুনতে পেয়েছেন? জি, আমি শুনতে পেয়েছি। জি, -2 কোনো আশঙ্কা আছে কিনা? সময় এই টার্মটা খুব আপনার কারেন্সি পেয়েছিল -2। এখন আবার অনেকে মজা করে বলছেন -4। অর্থাৎ জাতীয় পার্টি এবং জামাত বাদ পড়বে কেন? তো সেই জন্য এই রাজনীতিকরণ আসলে কখনোই মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না এই আধুনিকতম বিশ্বে। আর পৃথিবীর কোন দেশ যেখানে ডেমোক্রেসি আছে সেখানে অবশ্যই রাজনীতি থাকতে হবে। আপনার অপরাজনীতি অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু গঠনমূলক এবং সুস্থ রাজনৈতিক ধারা অবশ্যই বহাল থাকতে হবে। বাক স্বাধীনতা থাকতে হবে, এবং যা কিছু মহান, যা কিছু শাশ্বত, সত্যম, শিবম এবং সুন্দরমের যে প্রয়াস, এটা একটা ফ্রেজ, ওই অর্থে বলছি আমি, কিন্তু আবার এটাকে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে হাজির করবার চেষ্টা করছি না।
আপনার যা কিছু হক, যা কিছু ন্যায্য, তা আপনার আপহোল্ড করতে হবে, তা ইনস্টিটিউশনালাইজ করতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আরো কিছু প্রশ্ন আছে, আসবো বুলবুল আহমেদ আপনার কাছে আসতে চাই। যে আজকে যে সংলাপ চলছে আমরা দেখছি যে কিন্তু এই মুহূর্তে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকাতে চাই। সামনে 9 তারিখ থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে এই সরকার পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ শেখ হাসিনা পতনের পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে, নানা রকম মাজারে আক্রমণের ঘটনা ঘটেছে, মাজার ভাঙার ঘটনা ঘটেছে। আমরা পার্বত্য অঞ্চলে এক ধরনের অস্থিরতা দেখছি, যে সেখানে সমতলে এবং পাহাড়িদের মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থা। তো বিশেষ করে আমরা কালকে এক শহীদ মিনারে সংখ্যালঘুদের হিন্দু সম্প্রদায়ের একটা বড় সমাবেশ দেখেছি, তারা কতগুলো সুনির্দিষ্ট দাবি দফা পেশ করেছে। তো আপনি কি মনে করছেন যে সামনের পূজাকে কেন্দ্র করে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ঠিক থাকবে কিনা, অর্থাৎ এই যে হিন্দু সম্প্রদায় তারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবে কিনা, সেই রাজনৈতিক আইনগত পরিবেশ শৃঙ্খলার পরিবেশ কি আমরা তৈরি করতে পেরেছি কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই তাহলে দেখবো, বর্তমানটা নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের সময় খুব বেশি নেই। অতীতে ঘটনা কম বেশি ঘটেছে, কিন্তু এখন আমরা একটা নতুন কনটেক্সটে আছি বুলবুল আহমেদ, সে কারণেই আমি প্রশ্নটা করেছি, আপনি বিশ্লেষক হিসেবে একটু বলবেন। না, সেই প্রেক্ষিতে তখনকার চেয়ে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এখন অনেক নড়বড়ে, অনেক দুর্বল। এই অবস্থায় সে ধরনের ঘটনা ঘটতে পারে এবং স্যাবোটেজ হতে পারে। এই জন্য প্রত্যেক পূজা মন্দিরের যারা কমিটির সদস্য আছেন তাদের এবং সে এলাকাবাসীর সাথে একটি সমন্বয় গড়ে তুলে এই নিরাপত্তা তাদেরকে নিশ্চিত করতে হবে। তারা যদি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে, যেহেতু অতীতে অনেক শক্তিশালী অবস্থানে থেকেও তারা সেই নিরাপত্তা দিতে পারেনি, অনেক নাটকীয় ঘটনা ঘটেছে, অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা আমাদের জনগণের শক্তি কাজে লাগাতে না পারি, তাহলে হয়তো সেই নিরাপত্তাটা নিশ্চিত করা সম্ভব হবে না। দুর্ঘটনা যার এখানে ঘটবে তার কিন্তু সব যাবে। আমরা হয়তো আফসোস করব বা কাউকে অভিযুক্ত করব বা কাউকে বাহবা দিব, কিন্তু যাদের সর্বনাশ হয় সেটি ঠিকই হবে। জি, অর্থাৎ আপনি এখানে জনগণের উপর দায়টি দিচ্ছেন, তাহলে সরকারের বা রাষ্ট্র কাঠামোর কোনো রাষ্ট্র স্ট্রাকচারের কোনো দায় নেই আপনি মনে করছেন? যে কোনো ঘটনা ঘটলে তাহলে জনগণই কি ব্যর্থ সেটির শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে? আমাদের তো রাষ্ট্রের দায়টি নিতে হবে। আমি এই কথাটি বলছি না, আমি মোটেই এই কথাটি বলছি না। বললাম যখন একজন মানুষ অসুস্থ হয় তাকে কিন্তু অন্যের উপর নির্ভর করে চলতে হয়, এটা দোষের কিছু না। তার মানে কিন্তু সে অক্ষম নয়। রাষ্ট্রের যে সক্ষমতা সেটার কি অবস্থায় বাস্তবতা আমরা বুঝি। এখন যদি আমরা রাষ্ট্রের উপর দায় চাপানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে কোনো ঘটনার জন্ম দিয়ে রাষ্ট্রকে দোষারোপ করি, এটা সবার জন্য কিন্তু অকল্যাণকর হবে। একদিকে যেমন রাষ্ট্রের জন্য অকল্যাণকর হবে, সরকারের জন্য অকল্যাণকর হবে, যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও কিন্তু সেই অকল্যাণ থেকে বাঁচবে না। সুতরাং সবার ক্ষেত্রে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মানে সজাগ থাকা দরকার। জি, ধন্যবাদ বুলবুল আহমেদ। স্যার আপনার কাছে আবার আসতে চাই। স্যার নিশ্চয়ই আমি রাষ্ট্রের যে সক্ষমতা সেটা কিন্তু আমরা রাষ্ট্রের উপর দায় চাপানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে কোনো ঘটনার জন্ম দিয়ে সক্ষমতা সেটা কিন্তু আমরা রাষ্ট্রের উপর দায় চাপানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে কোনো ঘটনার জন্ম দিয়ে। জি, খুবই ইন্টারেস্টিং বিষয় যে আসলে বুলবুল আহমেদ ছবি বিষয় আমার কোনো ঘটনা যখন ঘটে যাচ্ছে বা সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক, হত্যাকাণ্ডের মতো ঘটনা হোক, সেটি যদি ঘটছে এবং সেটি ঘটার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাষ্ট্রের। এখন যদি সেটি হয়তো আমরা স্যাবোটাজ বলছি, নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব কথা বলা হচ্ছে যে পরাজিত শক্তি ফ্যাসিস্টদের আত্মা সেটি করছে, এই যে ট্যাগ দেয়া বা একজনের দায়টা আরেকজনের কাঁধে চাপানো, এই যে সংস্কৃতি, সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে চেয়েছিলাম। তো আপনি যে কথাগুলো বলছেন যে আগেই ধরে নিচ্ছেন যে এখানে একটা ট্যাগ দেওয়া হবে, একটা স্যাবোটাজ করা হবে, সেই সংখ্যা থাকতে পারে, কিন্তু সেটা তাহলে মানে প্রামাণ্য হিসেবে কিন্তু সামনে আসা উচিত। তো যাই হোক, আমরা কথা বলতে চাই স্যার নাজমুল হাসান স্যার আপনার কাছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই পয়েন্টে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার, সেটি হচ্ছে যে আমরা ফখরুল ইসলাম আলমগীর যখন এই সরকারের সাথে কথা বলছেন আজকে সংলাপে, তখন তিনি কি কথা বলেছেন, শেখ হাসিনার প্রসঙ্গে এসছে যে শেখ হাসিনা ভারতে বসে তিনি নানা রকম স্টেটমেন্ট দিচ্ছেন, রাজনৈতিক তৎপরতা হয়তো একভাবে পরিচালনা করছেন, সেক্ষেত্রে ভারতের সাথে
বর্তমান যে সরকারের কথা বলবার তাগিদ দেওয়া হয়েছে যে এই বিষয়ে যেন কথা বলে। তো আমরা এখন পর্যন্ত ভারতের সাথে বর্তমান সরকারের কোনো আনুষ্ঠানিক কথাবার্তার কোনো উদ্যোগ আমরা দেখলাম না বা কোনো খবর পেলাম না। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আপনি কেমন দেখছেন, যে আসলে এই ধরনের প্রয়োজন আছে কিনা? কারণ ভারতের উপরে নানা বিষয়গুলো আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে বাধা। তো ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি বা কি হতে পারে? ধন্যবাদ। দেখুন, ভারত আমাদের ধাত্রী মাতা সম, কোট অ্যান্ড কোট। মহান স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনী এবং আমাদের মুক্তি বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে আপনার যুদ্ধ করেছে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং জয়লাভ করেছে। এবং বাংলাদেশের প্রায় চারদিকে ভারত। এই রিয়ালিটি আমরা কখনই অস্বীকার করার জো পাবো বলে মনে হয় না। কিন্তু আবার সেই সঙ্গে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আপনার সমীহ না করে নিজেদের ন্যায্য যেই হিস্সা সকল বিষয় তা তুলে ধরতে হবে, প্রয়োজনে চোখে চোখ রেখে। কিন্তু আপনার নতজানু যে পলিসি, নিজের স্বার্থ জলাঞ্জলি দেয়া জাতি হিসেবে সেটি কখনোই কাম্য নয়। অর্থাৎ মিউচুয়াল রেসপেক্টের উপর ভিত্তি করে গড়ে উঠবে নতুনতর বাংলাদেশ ভারত সম্পর্ক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। কখনোই কাম্য নয়। অর্থাৎ মিউচুয়াল রেসপেক্টের উপর ভিত্তি করে গড়ে উঠবে নতুনতর বাংলাদেশ ভারত সম্পর্ক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। জি স্যার, এটাও জানতে চাচ্ছি যে সেখানে শেখ হাসিনা অবস্থান করছেন, তো শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের দুদেশে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোন রকম কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোন রকম সংকট তৈরি করবে কিনা? দেখুন, আমাদের যে বন্দী প্রত্যার্পণ চুক্তি আছে ভারতের সঙ্গে, সেই সূত্র অনুসারে আমাদের সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার আপনার দেশে ফেরাটা নিশ্চিত করতে চায় এবং তাকে বিচারের মুখোমুখি করে, তাহলে তখন বিষয়টা ভিন্নতর প্রেক্ষিতে বিবেচনা করতে হবে। ভারত যদি অস্বীকার করে তাহলে অবশ্যই সম্পর্কের অবনতি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আমাদের যে আনুষ্ঠানিক অনুরোধ সেটি বিবেচনায় নিয়ে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে ব্যাপারটি দাঁড়াবে অন্যরকম। ধন্যবাদ। জি স্যার, আমরা আলোচনার একেবারে শেষের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চাই। বুলবুল আহমেদ, আপনাকে দিয়ে সূত্রপাত করতে চাই যে সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা বা না করা নিয়ে একটা বিতর্ক আছে, যে আওয়ামী লীগের নির্বাচন প্রক্রিয়া যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো না হয়, নির্বাচন যদি আওয়ামী লীগে করতে না পারে, তাহলে এটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে বা এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আওয়ামী লীগ তো এরকম নির্বাচন অনেকগুলো করেছে, অনেক প্রশ্ন উঠেছে, অনেক আপত্তি ছিল, তাতে কি হয়েছে? আওয়ামী লীগের কি শাসনকালে কোনো সমস্যা হয়েছে? বরং তারা সেটার জন্য আরো অনেক বেশি কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে শাসন করেছে এবং সবকিছু নিজেদের আয়ত্তে নিয়েছে। সুতরাং সেটাকে আমি কোনো সমস্যা মনে করি না। আমি যেটা মনে করি, অন্যায় ভাবে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত নয়। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সত্যের উপর। সরকার যদি তার এই অবস্থানটা ভুলে যায়, আমরা খেয়াল করেছি তাদের কয়েকটি ঘটনা কিন্তু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এক, ভারতে ইলিশ রপ্তানি করতে না চাওয়ার পর আবার ভারতে ইলিশ রপ্তানি করা। কারণ এদেশের মানুষের যে সাধারণ সেন্টিমেন্ট, এটা বুঝতে সরকার ভুল করেছে, তাদের করণীয় নির্ধারণ করতে ভুল করেছে। তার খেসারত তাদেরকে দিতে হচ্ছে এবং দিতে হবে। আরেকটি বিষয়, যে কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে তার নেতিবাচক কথা বলেছে। ভারতের সাথে একটা কূটনৈতিক সম্পর্কের একটা পরিবেশ তৈরি করার জন্য এটা করা হয়েছে বলে বলা হয়েছে, সেটা ক্ষতিকর। আমি আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে কে কেন কি বলে এটা বুঝার সক্ষমতা জনগণের আছে। তাদেরকে পুতুল ভাবার কোনো কারণ নেই, তাদেরকে নির্বোধ ভাবার কোনো কারণ নেই। এই সমস্ত খোরা যুক্তি দিয়ে মানুষের সেন্টিমেন্টকে, মানুষের আবেগকে আপনি কিন্তু
অন্যদিকে কনভার্ট করতে পারবেন না। তাদের এই আবেগের প্রতি আপনাদের শ্রদ্ধা থাকা উচিত সবারই। আরেকটি কথা আমি যেটা বললাম যে সত্যের উপরে সরকার প্রতিষ্ঠিত, আবেগের পাশাপাশি যুক্তি বা প্রয়োজনীয়তার দিকটিও খুব গুরুত্বপূর্ণ কিনা সেটাও তো প্রশ্ন করা যায়। না ঠিক আছে, বলুন। আমি যেটা বলছিলাম যে এখন অসংখ্য মামলা আছে মিথ্যার উপর, সরকার জানে কোনগুলো মিথ্যা। এখন ওই দলের হলে আমি জামিন দিব না, এর হলে আমি জামিন দিব না, ওই গ্রুপের হলে জামিন দিব না, এই শক্তির হলে আমি জামিন দিব না, এটা সরকার একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। তাদের সবার আগে দেখতে হবে কোনটি সত্য এবং কোনটা মিথ্যা। এখানে আইন কোনো ফ্যাক্টর না, কারণ তার এই অবস্থানটাই আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত না। এটা হচ্ছে সবচেয়ে সত্য, যেভাবেই তাদেরকে বৈধ দেওয়ার চেষ্টা করুক, কিন্তু এটা প্রকৃতপক্ষে কোনো বৈধতা দেওয়ার সুযোগ থাকবে না। ধন্যবাদ বুলবুল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় একেবারে শেষ দিকে অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে একই প্রশ্ন একটু সুস্পষ্টভাবে জানতে চাই যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে বা করানোর মানে সেই সম্ভাবনা আছে কিনা? আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে এটি এক ধরনের রাজনৈতিক বিতর্কের দিকে যাবে কিনা, অথবা এটি আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করবে কিনা বা কোনো একটি সংকটে ফেলবে কিনা? ধন্যবাদ। আওয়ামী লীগের একটা বিদ্রোহী অংশ কিন্তু আছে। যেমন ধরুন মুজিব পরিবারের বাইরে আপনার চার নেতার মধ্যে দুই নেতার যে পরিবার, আপনার সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন, এদের বর্তমান প্রজন্ম অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল শাফায়াতুল ইসলাম এবং সোহেল তাজ, এই দুইজনের একজন অর্থাৎ জেনারেল শাফায়াতুল ইসলাম, তিনি গত 7 জানুয়ারি নির্বাচনে দলীয় টিকেটে নয় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সফলকাম হননি। আর আপনার সোহেল তাজ তো বরাবরই উচ্চ কণ্ঠ এবং বরাবর প্রতিবাদী একটি অবস্থান বজায় রেখেছে। এই দুইজনের কম্বিনেশনে অর্থাৎ শাফায়াতুল ইসলামকে সভাপতি এবং আপনার সোহেল তাজকে সাধারণ সম্পাদক করে কোনো ইনিশিয়েটিভ যদি গ্রহণ করা হয়, আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে তারা হয়তো একটা স্পেস পেয়ে যেতে পারে। এবং তারা যদি ক্লেম করেন দে আর রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, তাহলে তা প্রশ্ন করাটা একটু কঠিনই হবে এবং নতুনতর অবয়বে আপনার আওয়ামী লীগ পুনর্গঠিত হতে পারে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে সৈয়দা জোহরা তাজউদ্দিনের কথা, অর্থাৎ সোহেল তাজের মা কিন্তু একসময় সেই সংকট আওয়ামী লীগে হাল ধরেছিলেন। তারই ধারাবাহিকতার পরবর্তী প্রজন্ম হিসেবে তিনি একটা ভূমিকা পালন করলেও করতে পারে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। বুলবুল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু সময় লেগেছে। আগামী সেশনগুলোতে আপনাদের সাথে দেখা হবে আর অন্য বিষয় নিয়ে। অসংখ্য কৃতজ্ঞতা। দর্শক যারা ছিলেন, শুনেছেন, মন্তব্য করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।